আসসালামু আলাইকুম। সেন্টেন্স কানেক্টরস এটা এমন একটা গ্রামার যেটা নিয়ে মোটামুটি সব স্টুডেন্টই একটু ডিপ্রেশনে থাকে। এটা এসএসসি এবং এইচএসসি দুইটা জায়গায় আছে। তো আমি আজকে এই সেন্টেন্স কানেক্টর একদম হাতে ধরে ধরে তোমাদেরকে শেখাবো। আশা করি তোমাদের সকল ভয় সংশয় দূর হয়ে যাবে। তো আগে বুঝতে হবে সেন্টেন্স কানেক্টরস কী, জিনিসটা কি সেটা আমরা একটু দেখব। সেন্টেন্স কানেক্টর হলো, দেখো এখানে লিখেছি, এই যে একটা প্যাসেজের দু একটা লাইন লিখেছি। এবার এই লাইনগুলোর সাথে পরের লাইনের অর্থটা মেলানোর জন্য এইখানে আমি দিয়েছি অ্যাজ এ রেজাল্ট, মানে আগেরগুলোর ফলে এই ঘটনাটা ঘটেছে। তোমরা অনেক সময় দেখে থাকবে এরকম বাক্যের প্রথমে অ্যাজ এ রেজাল্ট, অ্যাকচুয়ালি এইগুলো থাকে। এইগুলোকেই বলা হয় সেন্টেন্স কানেক্টরস। এখানে আরও কিছু লিখেছি, বিসাইডস, মোর ওভার, হাউএভার, সো, দেয়ারফর, হ্যাঁ ইটিসি অনেকগুলো লিখেছি। এইগুলো হলো আমাদের সেন্টেন্স কানেক্টরস। এরপর দেখো কানেক্টরকে আমি সহজে বোঝানোর জন্য দুই ভাগে ভাগ করেছি। আমাদের এখানে কনজাংশন দিয়েছি এবং সেন্টেন্স কানেক্টরস দিয়েছি। মানে আমাদের যে প্রশ্ন আসে সেখানে কনজাংশনও থাকে এবং সেন্টেন্স কানেক্টরসও থাকে। এইগুলো আসলে আলাদাভাবে আলোচনা করা হয় না, কিন্তু আমি আলাদাভাবে করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এদের ভিতরে পার্থক্যটা কি সেটা আমরা দেখব। সেন্টেন্স কানেক্টরস কোনগুলো আর কনজাংশনস কোনগুলো, এই পার্থক্যটাকে একটু বুঝে নিই। তো আমরা দেখতে পাচ্ছি কনজাংশনস যেগুলো আমরা ছোটোবেলা থেকে যেগুলো চিনে এসেছি, অ্যান্ড, বাট, অর, অ্যাজ, সিন্স, বিকজ, এই যে এইগুলো ইটিসি, এগুলো হলো কনজাংশনস। আর কানেক্টরস বা সেন্টেন্স কানেক্টরস হিসেবে কাদেরকে নিয়ে আসছি, যে বিসাইডস, মোর ওভার, হাউএভার, সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, দ্যাটস ওয়াই, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, আদারওয়াইজ, অন দ্য আদার হ্যান্ড, এই যে ফার্স্টলি, সেকেন্ডলি যতগুলো আছে এগুলো হলো আমি বলেছি সেন্টেন্স কানেক্টরস। তো এদের ভিতরে পার্থক্যটা আমরা একটু বুঝবো এখন। কোনটা কোথায় বসে, কনজাংশনটা কোথায় বসাবো আর সেন্টেন্স কানেক্টরটা কোথায় বসাবো, এটুকু বুঝলে আমাদের কানেক্টর করাটা অনেকটাই সহজ হবে এবং কনফিউশনটা ক্লিয়ার হবে। তো দেখো এখানে আমি মোট 5টা সেন্টেন্স লিখেছি। এইখানে দেখো একটা লিখেছি যে একই সেন্টেন্স কিন্তু একটা সেন্টেন্সে দুইটা ক্লজের মাঝখানে একটা গ্যাপ আছে, অথবা একই সেন্টেন্সের দুইটা অংশ দেখো কমা দ্বারা দুইটা অংশ যুক্ত আছে, এদের প্রথমে একটা দেওয়া আছে, এই হলো কনজাংশন। 3 নম্বরটাও দেখো একই সেন্টেন্সের দুইটা অংশ তার মাঝখানে, তাহলে কি হলো কনজাংশন কোথায় বসে, একই সেন্টেন্সের দুইটা অংশ, হ্যাঁ তার প্রথমে বা মাঝখানে যে গ্যাপটা থাকে এইখানে যেটা বসে এটা হলো কনজাংশন। ওই যে অ্যান্ড, বাট, অর, দ্যাট, ইফ, আনলেস, যে কোনো আমরা একটু আগে দেখে আসলাম। কিন্তু 4 নম্বরে দেখো হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম, এই সেন্টেন্সটা কিন্তু শেষ। এর দেখো পরের সেন্টেন্সের একদম প্রথমেই একটা গ্যাপ, এই জায়গায় বসেছি ইনফ্যাক্ট, এইটা হলো কানেক্টর। আবার দেখো 5 নম্বরে একটা সেন্টেন্স আছে, পরে আরেকটা সেন্টেন্স আছে, পরে 3 নম্বর সেন্টেন্সের আগে আরেকটা গ্যাপ, এইটা হলো সেন্টেন্স কানেক্টর। তাহলে কি হলো, একই সেন্টেন্সের যদি দুইটা পার্ট থাকে, একই সেন্টেন্সের দুইটা ক্লজ থাকে, এদের প্রথমে বা মাঝখানে যদি গ্যাপ হয় সেখানে বসবে হলো কনজাংশন, আর একটা সেন্টেন্স শেষ আরেকটা সেন্টেন্সের শুরুতে যেটা বসবে সেটা হলো সেন্টেন্স কানেক্টর। তো চলো আমরা এখন কানেক্টরের নিয়মগুলো দেখব। এখানে লিখেছি ইউজেস অফ সেন্টেন্স কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরের ব্যবহারগুলো কি। প্রথমে লিখেছি সো অথবা দেয়ারফর, ঠিক আছে, এই দুটার ব্যবহার একই রকম, এদের মানে হলো সুতরাং। লিখেছি কোনো ঘটনার সমাধান বা সিদ্ধান্ত বোঝাতে দ্বিতীয় ক্লজের পূর্বে, মানে দ্বিতীয় সেন্টেন্স হবে আর কি, সো বা দেয়ারফর বসে। তার মানে কি কোনো একটা আলোচনা করা হয়েছে ভালো বা খারাপ, এই ভালো খারাপের পরে, আলোচনার পরে, ওই আলোচনার ভিত্তি করে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি বা সমাধানটা কি দিচ্ছি, তার আগে আমাদের সো বা দেয়ারফর বসে। উদাহরণ দেখো দেওয়া আছে, প্রপার ডেভেলপমেন্ট ইজ নট পসিবল উইদাউট দ্য পার্টিসিপেশন অফ দ্য উইমেন, মানে মহিলাদের অংশগ্রহণ ছাড়া পুরোপুরি উন্নয়ন সম্ভব না, এই সেন্টেন্সটা কিন্তু শেষ। এরপর আছে আওয়ার গার্লস শুড বি এডুকেটেড, তাহলে যেহেতু মেয়েদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব না, তাহলে সিদ্ধান্তটা কি, আমাদের মেয়েদেরকে শিক্ষিত করতে হবে। এই যে সিদ্ধান্ত নিলাম বা সমাধানটা দিলাম, এর আগে বলবে হলো সো অথবা দেয়ারফর। ওকে, নাম্বার 2 দেখো অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ অন দ্য আদার হ্যান্ড মানে পক্ষান্তরে। এখানে বিষয়টা হলো এরকম, মানে দুটি সেন্টেন্স দ্বারা সম্পূর্ণ ভিন্ন কিছু বোঝাবে। এখানে বলেছে দুটি বাক্যের দুটি সাবজেক্ট বিপরীত ঘটনা প্রকাশ করবে, মানে আগের সেন্টেন্সের
সাবজেক্ট একরকম কাজ করবে, পরের সেন্টেন্সের সাবজেক্ট ঠিক উল্টা রকম কাজ করবে। এইরকম জায়গায় বসবে হলো অন দ্য আদার হ্যান্ড। এখান থেকে অন দ্য কন্ট্রারি দিতে পারো, আর হোয়াইলও বসাইতে পারো, ঠিক আছে, যে কোনো একটা তুমি দিবে। উদাহরণ দিয়ে ওখানে দেখেছি এ বেগার মানে একজন ভিক্ষুক মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা। একজন ভিক্ষুক 10 টাকা পেলে সন্তুষ্ট হতে পারে। এটা হলো ভিক্ষুক 10 টাকায় সন্তুষ্ট। পরের সেন্টেন্সে বলছে দেখো ওয়েলদি পারসন মে বি ডিসস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা। কিন্তু যারা ধনী ব্যক্তি সেই 1 মিলিয়ন টাকা পাওয়ার পরেও অসন্তুষ্ট হইতে পারে। তাই দেখো বেগার 10 টাকায় খুশি, অথচ ধনী মানুষ 1 মিলিয়ন টাকায় সন্তুষ্ট হতে নাও পারে। এই যে দুটি সাবজেক্ট ভিন্ন কাজ করছে, এইখানে বসবে হলো অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি, ঠিক আছে। এরপর আসছে ইনফ্যাক্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আসবে পরীক্ষায়। এটা হলো কোনো বিষয়টা আসলে কি, মানে যে বিষয়টা আলোচনা হচ্ছে ওই বিষয়টা নিয়ে দু একটা কথা বলার পরে তার মেইন বিষয়টা যখন আমরা খোলসা করব, তার বিষয়টা কি, মেইন আলোচনাটা কি, তার আগে আমাদের বসবে হলো ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি। এই যে বাক্যের মাধ্যমে মেইন বিষয়টা তুলে ধরা হবে তার আগে বসবে ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি। হ্যাঁ, ধরো বোঝো নাই, এখানে কী দেওয়া আছে দেখো, হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। সুখ হলো একটা আপেক্ষিক ব্যাপার, ভালো কথা। পরে হচ্ছে ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস, ঠিক আছে। বলছে এটা আসলে কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। ওই যেমন একটু আগে দেখলাম যে কেউ 10 টাকা পেয়ে খুশি, কেউ 1 মিলিয়ন টাকা পেয়ে খুশি না। তাই বলছে হ্যাপিনেস হলো একটা আপেক্ষিক ব্যাপার। তা কেমন আপেক্ষিক, তার মেইন বিষয়টা বলছে এটা আসলে কয়েকটা ফ্যাক্টরের উপরে নির্ভর করে। এখানে আমরা ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি যে কোনো একটা দিলেই হবে। বলে রাখি ইনফ্যাক্ট আর অ্যাকচুয়ালি একই না, এদের অর্থ আলাদা। ইনফ্যাক্ট মানে মূলত, আর অ্যাকচুয়ালি মানে আসলেই, কিন্তু ব্যবহারের দিক থেকে এটা যে কোনো একটা দিলে কিন্তু তুমি নাম্বার পাবে। এরপর দেখো নাম্বার 4, এটা খুবই গুরুত্বপূর্ণ। 4 এবং 5 এই দুটো আমি একসাথে আলোচনা করব। দেখো বিসাইডস মোর ওভার এর মানে হলো এছাড়াও। হ্যাঁ, এছাড়াও কী হবে, কোনো ঘটনার বা বর্ণনার সাথে আরও সমমানা বিষয় যোগ করতে গেলে সেন্টেন্সের প্রথমে বিসাইডস অথবা মোর ওভার বসে। আমি তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার করি। মনে করো কোনো একটা বিষয়ের কিছু উপকারিতা আমি বলবো, কোনো একটা বিষয়ের কয়েকটা ক্ষতির কথা বলবো, কয়েকটা বিষয়ের কয়েকটা কারণ আমি বলবো। তো এই বলার সময় আমি যদি প্রথম উপকার, প্রথম ক্ষতি বা প্রথম কারণের আগে যদি গ্যাপ না থাকে, মানে প্রথমটা দেওয়া আছে দ্বিতীয়টার আগে গ্যাপ, তখন কিন্তু হবে বিসাইডস বা মোর ওভার, ঠিক আছে। মানে কি দেখো বলছি ইংলিশ হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ভালো কথা। এবার ইংলিশ আমাদের কীভাবে হেল্প করছে দেখো, এটা আমাদের হেল্প করেছে ট্রেড অ্যান্ড কমার্সে, ব্যবসা বাণিজ্যে সাহায্য করছে। এই প্রথম সাহায্যের আগে কিন্তু গ্যাপ ছিল না। পরে 2 নম্বর সাহায্য কি, ইট হেল্পস আস গেট বেটার জবস, ভালো চাকরি পেতে সাহায্য করে। এইখানে বলবে হলো বিসাইডস অথবা মোর ওভারের যে কোনো একটা তুমি দিবা। এইভাবে যদি আরও উপকার বা ক্ষতি দেওয়া থাকে, এরপর তুমি প্রথম যদি বিসাইডস দাও, পরে দেবা মোর ওভার, আরও থাকলে তুমি দেবা ফার্দার মোর, আরও থাকলে দেবা হলো এগেইন। কিন্তু এই যে উপকার, ক্ষতি বা কারণ একাধিক বর্ণনা থাকবে, এতে প্রথমটার আগে যদি গ্যাপ থাকতো, এই যে একাধিক কারণ, উপকারিতা বা ক্ষতি ধারাবাহিকভাবে প্রকাশ করলে আমরা ফার্স্টলি সেকেন্ডলি দেব। দেখো বিষয়টা ভালোভাবে বুঝবে। এখানে দেখো কী বলছে, দেয়ার আর মেনি রিজনস রেসপন্সিবল ফর ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামের জন্য অনেকগুলো কারণ দায়ী। এই যে প্রথম কারণটার আগেই কিন্তু গ্যাপ দেওয়া আছে, তাহলে এখানে কী বসবে ফার্স্টলি। এরপরে আরেকটা কারণ দেওয়া আছে তার আগে গ্যাপ, এখানে হবে সেকেন্ডলি, এবার থার্ডলি। একটা লাস্টে যে কারণটা দেওয়া থাকবে তার আগে অ্যাট লাস্ট বা ফাইনালি তুমি দিবা। আবারও বলি, এখন দেখো এই জায়গায় যদি প্রথম কারণের আগে যদি গ্যাপ না দিয়ে এইখানে যদি গ্যাপ না থাকতো, দ্বিতীয় কারণের আগে গ্যাপ দিত, তখন কিন্তু আমরা ফার্স্টলি বা সেকেন্ডলি দিতাম না, তখন কি দিতাম বিসাইডস। তাহলে কি হলো, কয়েকটা কারণ, কয়েকটা ক্ষতিকর দিক, কয়েকটা উপকারিতা যদি পরপর দেওয়া থাকে এবং প্রথমটার আগে যদি গ্যাপ দেওয়া থাকে, তাহলে ফার্স্টলি, দ্বিতীয়টার আগে সেকেন্ডলি, পরেরটা থার্ডলি। কিন্তু প্রথমটার আগে গ্যাপ না দিয়ে দ্বিতীয়টার আগে যদি গ্যাপ দিয়ে দেয়, তাহলে সেখানে বলবে বিসাইডস, এরপরে মোর ওভার, এরপরে ফার্দার মোর। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে তুমি আবার একটু ব্যাকে গিয়ে আরেকবার শুনে আসবে কথাগুলো। এই 5 নম্বর পর্যন্ত যে আলোচনা করলাম, এইগুলো কিন্তু কানেক্টরে ম্যাক্সিমাম টাইমেই আসে। এরপর 6 নম্বর দেখা আসছে অ্যাট প্রেজেন্ট, মানে বর্তমানে, ঠিক আছে। এখানে আমরা অ্যাট প্রেজেন্ট না দিয়ে নাও দিতে পারতাম, নাও এডেজ দিতে পারতাম, ঠিক আছে। তো কোথায় বসে, বর্তমান সময়ের কোনো ঘটনা বোঝাতে বাক্যের শুরুতেই অ্যাট প্রেজেন্ট নাও অথবা নাও এডেজ বসে। এটা কীরকম হয়, মনে কর অতীতের কিছু আলোচনা আছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা হয়। মহিলারা আগে একরকম ছিল, এখন বর্তমানে আলোচনায় যখন চলে আসবে তার আগে হবে হলো অ্যাট প্রেজেন্ট। অথবা মনে করো মোবাইল ফোন
বা কম্পিউটার, ইন্টারনেট, মানে সায়েন্স রিলেটেড যে আলোচনা আগে একরকম ছিল, আর বর্তমানে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। তো যখনই বর্তমানে আলোচনায় চলে আসবে তার আগে হবে হলো নাওএডেজ অথবা নাও অথবা অ্যাট প্রেজেন্ট। যেমন উদাহরণ দেখো, এ উইমেন ওয়ার কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস হাউস, মানে মহিলারা তাদের বাবা মার চার দেয়ালের ভিতরে বন্দি ছিল কোন এক সময়, মানে আদিমকালে। ড্যাশ দে হ্যাভ কাম আউট অফ দেয়ার হাউজেস, তারা এখন তাদের ঘরের বাইরে বেরিয়ে এসেছে এবং শিক্ষা গ্রহণ করছে। তাহলে এইটুকু ছিল অতীতের আলোচনা। এখন যখন বর্তমানে আলোচনায় প্রবেশ করছে, এর আগে কী বলবে? অ্যাট প্রেজেন্ট অথবা নাও অথবা নাওএডেজ। পরে দেখো আরেকটা উদাহরণ দিয়েছি, ড্যাশ মোবাইল ফোনস হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি, মোবাইল ফোন আমাদের জীবনকে অনেক সহজ করে ফেলেছে। এটা কি অতীতের আলোচনা না বর্তমানের? অবশ্যই বর্তমানের আলোচনা। আগে মোবাইল ফোন ছিল না, আমাদের অনেক কিছু কষ্ট হতো, অনেক কিছু সহজে পেতাম না আমরা, ঠিক আছে? তো মোবাইল ফোন আমাদের জীবনকে সহজ করেছে, এটা বর্তমানে, এজন্য এর আগে আমরা দেবো হলো অ্যাট প্রেজেন্ট। নাম্বার 7 দেখো হাউএভার মানে যাই হোক, ঠিক আছে? এই হাউএভার তোমরা দেখে যখন কানেক্টরের সলিউশন দেখবে হাউএভারের অবলিক দিয়ে আবার বাটও দেওয়া থাকে, হ্যাঁ, মানে হাউএভার না দিয়ে বাটও দেওয়া যাইতে পারে, অনেকটা বাটের মতোই আলোচনা। তো এখানে কী বলেছে? প্রথম বাক্যের তথ্য, মানে প্রথম একটা বাক্যে যে তথ্যটা দেওয়া আছে, দ্বিতীয় বাক্য হলো ব্যতিক্রমী বা উল্টা কোনো তথ্য প্রকাশ করেছে, তাহলে সেই দ্বিতীয়টার আগে আমরা দেবো হাউএভার, ঠিক আছে? কীরকম দেখো, এটা হচ্ছে কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস, আত্মতৃপ্তি হলো সুখের চাবিকাঠি। এরপরে বলছে ভালো কথা, সুখের চাবিকাঠি। পরে বলছে কন্টেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন, এখানে টু বানানটা ভুল আছে, ঠিক আছে? এখানে তুমি বাটও দিতে পারো বা হাউএভার দিতে পারো। মানে মেইন কথা হাউএভার মানে হলো কোনোটা আলোচনা করার সময় যখন ইউ টার্ন নিবে, আমি এখানে হয়তো অন্য একটা উদাহরণ নিলে বিষয়টা আরও ক্লিয়ার হতো। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন আমার এই নিয়মটা একটু খেয়াল রাখবা, তখন বুঝতে একটু সুবিধা হবে। মানে প্রথম যে আলোচনাটা দেওয়া আছে, পরের আলোচনাটা হলো ইউ টার্ন করছে, মানে উল্টা কোনো কিছু একটা কথা বলছে, তখন সেখানে বলবে হাউএভার। 8 নম্বরটা বেশ গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটা নিয়ম, হচ্ছে কোনো ঘটনার বর্ণনা করার পর, হ্যাঁ, একটা ঘটনা বর্ণনা করা আছে, তার ফলাফল যখন বর্ণনা দেওয়া হয় তার পূর্বে অ্যাজ এ রেজাল্ট বসে। মানে প্রথম কয়েকটা কথা বলা আছে, কোনো হয়তো কারণ বা বিষয় দেওয়া আছে, কারণ ওই কারণের ফলে যে কী ঘটে তার আগে বসে হলো অ্যাজ এ রেজাল্ট। শুধু অ্যাজ এ রেজাল্ট না, তোমরা সলিউশনে দেখবে কনসিকুয়েন্টলি দেওয়া থাকতে পারে, দ্যাটস ওয়াই দেওয়া থাকতে পারে, ফর দিস রিজন দেওয়া থাকতে পারে, আবার মাঝে মাঝে দেখবে অ্যাজ এ রেজাল্টে সো বা দেওয়ার ফরও দেওয়া থাকতে পারে। বোঝো নাই? তো উদাহরণটা দেখো, বলছে মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি ক্যান নট অ্যাফোর্ড টু ইট গুড ফুড, আমাদের দেশের অনেক মানুষ সুষম খাবার বা ভালো খাবার খেতে পারে না। এই ভালো খাবার যে খেতে পারছে না, এর ফলে কী হচ্ছে দেখো, দে ক্যান নট এনজয় গুড হেলথ, তাই তারা সুস্বাস্থ্যবান হতে পারে না। তাহলে এই যে খেতে পারছে না, তার জন্য তো সুস্বাস্থ্যবান হতে পারছে না, এই কারণের ফলাফল এইটা। এই ফলের আগে বসবে হলো অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, দ্যাটস ওয়াই, ফর দিস রিজন, এইগুলো যে কোনো একটা বসবে। 9 নম্বরটা দেখো, ফর এক্সাম্পল, আমরা জানি উদাহরণস্বরূপ, এটা একটু পরে আবার আলোচনা করেছি। বলছে কোনো ঘটনা বা আলোচনা করার পর তার উদাহরণ যদি দিই আমরা, হ্যাঁ, তাই উদাহরণ দিতে গেলে আমরা সেখানে দেবো ফর এক্সাম্পল, সরি এখানে স্পেলিং মিস্টেক আছে, এখানে কী হবে? ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স অথবা সাস অ্যাজ, যে কোনো একটা বসবে। কীরকম? এই যেখানে দিয়েছি দেখো, নাওএডেজ বর্তমানে দ্য নাম্বার অফ ড্রাগস হ্যাজ ইনক্রিজড, হ্যাঁ, মানে বিভিন্ন মাদকের পরিমাণটা, সংখ্যাটা বেড়ে গেছে। এবারে মাদকের কয়েকটা উদাহরণ দিয়েছে, কোকেইন আছে, আফিম আছে, হেরোইন আছে, এগুলো উদাহরণ। এর আগে তুমি কী দেবা? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স অথবা সাস অ্যাজ, যে কোনো একটা দেবো, ঠিক আছে? পরে আসছে দেখো 10 নম্বর, এটা খুব বেশি আসে না, এটা হলো প্রিভিয়াসলি, একটু আগে যে আলোচনা করলাম না যে বর্তমানে কিছু হলে তার আগে বসে হলো অ্যাট প্রেজেন্ট। একইভাবে যদি অতীতের কোনো আলোচনায় চলে যাই আমরা, তখন তার আগে বসবে হলো প্রিভিয়াসলি অথবা ইন দ্য পাস্ট, ঠিক আছে? যেমন দেখো, বাংলাদেশ ইজ আ ফ্রি অ্যান্ড সভারেন কান্ট্রি, বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম একটা দেশ, এটা বর্তমানের আলোচনা। পরে বলছে দেখো, ইট ওয়াজ এ পার্ট অফ পাকিস্তান, এটা পাকিস্তানের একটা অংশ ছিল, এটা কি বর্তমানে আছে? না, অতীতে। তাহলে অতীতে হলে আমরা কী বলবে? প্রিভিয়াসলি অথবা ইন দ্য পাস্ট, ওকে? নাম্বার 11 আমরা দেখতে পাচ্ছি আছে আদারওয়াইজ মানে অন্যথায় অথবা তা না হলে, মানে কোনো কিছু করতে হবে, মানে আগের বাক্যে বলছে এই জিনিসগুলো আমাদের করতে হবে, পরের বাক্যে দেওয়া আছে ওই আগের কিছু না করলে যা হবে সেটা দেওয়া আছে।
মানে কি, মানে প্রথম দু একটা কথা বলছে এই জিনিসগুলো আমাদের করা উচিত বা করতে হবে, পরে দেওয়া আছে এইগুলো না করলে এইটা হবে ভবিষ্যতে একটা কিছু। হ্যাঁ, যেমন দেখো, প্রপার স্টেপ শুড বি টেকেন টু স্টপ ট্রাফিক জ্যাম বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। ড্যাশ দ্য টাউন উইল বিকাম আনহ্যাবিটেবল, এই যে তা না হলে শহরটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। যে তা না হলে যেটা হবে, আগের কথাটা না মানলে যেটা হবে তার আগে বসবে হলো আদারওয়াইজ। ওকে, 12 নম্বর দেখো, বলছে দুইটি ক্লজের মধ্যে মিল প্রকাশের জন্য সিমিলারলি অথবা ইন দ্য সেম ওয়ে ইত্যাদি বসে। তার মানে কি, মানে আগে একটা বিষয় আলোচনা করা আছে, পরে ওই রিলেটেড আর একটা বিষয়। যেমন দেখো, ট্রাফিক জ্যাম ইজ এ কার্স ফর দ্য মডার্ন সোসাইটি, মানে ট্রাফিক জ্যাম নিয়ে আলোচনা করছে, এটা আমাদের ডেভেলপমেন্টকে বাধাগ্রস্ত করছে। এরপরে দেখো, ট্রাফিক জ্যাম নিয়ে আলোচনা করতে করতে পরে চলেছে করাপশনের আলোচনা। করাপশনও আমাদের ডেভেলপমেন্টকে বাধাগ্রস্ত করছে। তাহলে আগে বাধাগ্রস্ত করছিল ট্রাফিক জ্যাম, এখন করছে হলো কারাপশন। তাহলে দুটো সেম হয়ে গেল, এই জন্য আমরা এখানে কী দেবো, সিমিলারলি অথবা ইন দ্য সেম ওয়ে। পরে নাম্বার 13 আছে রেদার মানে বরং। হ্যাঁ, বরং মানে কি, যেটা হওয়া উচিত তা না হয় অন্য কিছু হয়, মানে যেটা আমাদের করা উচিত সেটা তো করছি না, বরং আর উল্টা কিছু করছে। এইখানে হলো বরং মানে রেদার। উদাহরণ দিলে বুঝবা, উই ডোন্ট প্লান্ট ট্রিজ, আমরা তো গাছ লাগাচ্ছি না। ড্যাশ উই আর ডিস্ট্রয়িং আওয়ার ফরেস্ট, গাছ তো লাগাচ্ছি না, বরং আমাদের যে বনভূমি আছে সেগুলো ধ্বংস করে ফেলছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী দেবো, অবশ্যই রেদারে দেবো। ঠিক আছে, এখানে তো সো বা দেয়ার ফর দিলে তো অর্থ মিলবে না, তাই না। এরপরে নাম্বার 14 আছে দাস মানে এভাবেই। হ্যাঁ, এটা হলো অনেকটা অ্যাজ এ রেজাল্টের মতোই। দাস হলো কোনো প্রসেস, যে এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এবং ড্যাশ এভাবেই এই জিনিসটা হয়েছে, এটা হলো দাস। ঠিক আছে, দেশ কীভাবে স্বাধীন হয়েছিল আমি 47 সালে আলোচনা করলাম, 52 আলোচনা করলাম, 69, এই বলতে বলতে আলোচনা করতে করতে কী হলো, দাস এভাবেই আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। এই হলো দাসের আলোচনা। ওকে, তবে দাসের জায়গাতে আমরা দেখে থাকবো অনেক সময় অ্যাজ এ রেজাল্টও ব্যবহার করা হয়। তো এতক্ষণ আমরা যা দেখছিলাম এগুলো ছিল আমাদের সেন্টেন্স কানেক্টরের আলোচনা। এবার আমরা চলে আসবো হলো কনজাংশন। খুব ভালো করে দেখো, কনজাংশন মনে আছে তো, একই সেন্টেন্সের দুইটা ক্লজ থাকবে, তার প্রথমে অথবা মাঝে গ্যাপ থাকবে। ঠিক আছে, এখন দেখো বলছে প্রথম ক্লজ অনুযায়ী যা ফল হওয়ার কথা, মানে প্রথমটুকু পড়ে আমরা যে আশা করেছি, কিন্তু পরের অংশ দেখছি ফলাফলটা বিপরীত। একই সেন্টেন্সের ভিতরে প্রথম ক্লজ একরকম আশা জাগাচ্ছে, পরেরটা তার বিপরীত। এরকম যদি হয় তাহলে মাঝখানে গ্যাপ হলে হবে বাট, আর প্রথমে গ্যাপ হলে হবে দো বা অলদো, যে কোনো একটা। দেখো, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট একটা দেশ, তো ছোটো দেশে অল্প জনসংখ্যা থাকবে, এটা আমরা আশা করতেই পারি। পরে আছে কি দেখো, শি হ্যাজ এ লার্জ পপুলেশন, ছোটো দেশ কিন্তু জনসংখ্যা অনেক বেশি। পরেরটা হলো উল্টাই গেল, তাহলে এখানে মাঝখানে আমরা কী দেবো, বাট। আর এই একই সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ দেওয়া থাকে তখন আমরা কী দেবো, দো অথবা অলদো। ঠিক আছে, একইভাবে 2 নম্বর আমরা দেখব, প্রথম ক্লজে যদি কারণ থাকে এবং দ্বিতীয় ক্লজে যদি ফলাফল দেওয়া থাকে, মানে প্রথম ক্লজে একটা কারণ এবং কারণের ফলাফলটা দ্বিতীয় ক্লজে, এটা কিন্তু কানেক্টর না, কানেক্টর কিন্তু ফুল স্টপ দা শেষ, পরে হলো ফলাফল, সেখানে আমরা অ্যাজ এ রেজাল্ট দিচ্ছিলাম। কিন্তু একই সেন্টেন্সের ভিতরে প্রথমে কারণ, পরে হলো তার ফলাফল, এই যদি হয় তাহলে প্রথমে আমরা দেবো অ্যাজ বা সিন্স। ঠিক আছে, কিন্তু প্রথমে যদি ফলাফল দেয় আর কারণ যদি পরে দেয় তখন মাঝখানে দেবো বিকজ, বোঝো নাই। ধরো এই উদাহরণটা দেখো, বলছে দ্য ওয়েদার ইজ ফাইন, হ্যাঁ আবহাওয়াটা খুব সুন্দর। ঠিক আছে, পরে বলছে উই উইল গো অন এ পিকনিক। বলছে দেখো, তাহলে আমাদের পিকনিকে যাওয়ার শর্তটা বা কারণটা কি, বলছে আবহাওয়াটা যেহেতু ভালো আছে আমরা পিকনিকে যাব। ঠিক আছে, তাহলে এই যে প্রথমে গ্যাপ হলে কেন দেবো, অ্যাজ অথবা সিন্স আমরা দেব। ঠিক আছে, তারপর তুমি আরও বলতে পারো যে এখানে মনে করে বলা আছে যে বাংলাদেশের অনেক সমস্যা আছে, পরে বলছে এই জন্য বাংলাদেশ উন্নতি হতে পারছে না। তাহলে উন্নতি হতে পারছে না, এটা হলো ফলাফল, আর না পারার কারণটা কি, অনেক সমস্যা আছে। তাহলে প্রথমে আমরা কী দেবো, অ্যাজ বা সিন্স। কিন্তু একই পক্ষ যখন উল্টায় যাবে, মানে ফলাফলটা আগে দেখো, আমরা পিকনিকে যাব, কারণটা কি, ওয়েদারটা সুন্দর। একইভাবে বাংলাদেশ উন্নতি করতে পারছে না, মনে করে দেওয়া আছে বাংলাদেশ উন্নত হতে পারছে না, অনেক বাধার সম্মুখীন হচ্ছে, চ্যালেঞ্জের মুখে পড়ছে, পরে কারণ দেওয়া আছে বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে। তাহলে এই কারণটা পরে গেলে হলো বিকজ, মানে মুদ্রা কথা হলো
কারণটা আগে থাকলে অ্যাজ বা সিন্স, আর কারণটা পরে থাকলে আমরা দেবো হলো বিকজ। ওকে, এরপর নাম্বার 3 বেশ ইম্পর্টেন্ট, বলছে প্রথম ক্লজে যদি কোনো স্থান থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন আমরা কী দেবো, স্থান বোঝাইলে পরে দেবো হোয়ার, সময় বোঝাইলে দেবো হোয়েন, আর ব্যক্তি বোঝাইলে হু। একইভাবে যদি সামথিং মানে ব্যক্তি বাদে অন্য কিছু যদি বোঝাই সেখানে আমরা দেবো হুইস। ওটার এখানে আমি মেনশন করি নাই, মানে বোঝা নাই, আমি একটু বোঝাই দিই। নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য ম্যান, এরপরে গ্যাভ। হ্যাঁ, তাহলে এটা ম্যান মানুষকে বোঝাইছে, তাহলে আমরা কী দেবো হু। এখানে তো মানুষ না বুঝে কোনো বস্তুকে বোঝাইতো, আমরা দিতাম হুইস। স্থান বোঝাইলে হয়ার, সময় বোঝাইলে হোয়েন। ঠিক আছে, এরপরে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। পরে এই আলোচনা একটু আগেও করেছি যে উদাহরণ দিতে গেলে ফর এক্সাম্পল দিতে হয়। পরে 5 নম্বরটা দেখো, একই ধরনের বর্ণনা যোগ করতে দুটি ওয়ার্ড বা ক্লজের মাঝখানে, মানে একই ধরনের দুটো ওয়ার্ড মানে দুটো উদাহরণ একই ধরনের অথবা দুটো ক্লজ একই ধরনের, এদের মাঝখানে আমরা অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল অ্যাজ দিতে পারবো। ঠিক আছে, এখানে কানেক্টরস বলেছি, আসলে এগুলো সব কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় যদি এরা কনজাংশন। উদাহরণ দেখো, অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস, হ্যাঁ, মানে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, অ্যান্ড ফলোয়িং দেম, এবং সেগুলো মেনে চলা, মানে স্বাস্থ্যের নিয়ম সম্পর্কে সচেতন হওয়া এবং সেগুলো মেনে চলা, একই ধরনের জিনিস, একই আলোচনা, এই জন্য আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, আর ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, নাম্বার 6 দেখো, দ্যাট মানে হলো যে। এই দ্যাটটা সাধারণত সংযোজন হিসেবে বা কোনো ইঙ্গিত দিতে গেলে, কোনো বিষয়কে বিস্তারিতভাবে বলতে গেলে দ্যাট ব্যবহার হয়। যেমন দেখো আমরা বলি হি সেড দ্যাট, সে বলেছিল যে, অথবা আই বিলিভ দ্যাট, হি বিলিভস দ্যাট। হ্যাঁ, আমরা বলি সিমস দ্যাট, নো দ্যাট, এইগুলোর পরে সাধারণত আমরা দ্যাট ব্যবহার করি। ঠিক আছে, নাম্বার 7 দেখো, এটা খুব কম আসে, সেটা হলো দ্বিতীয় ক্লজের সাবজেক্টের পরে যদি ক্যান বা কুড থাকে সেখানে আমরা সো দ্যাট ব্যবহার করি। উদাহরণ দেখো, আই রিড দ্য নিউজ পেপার, আমি পত্রিকা পড়ি, ড্যাশ আই ক্যান নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমি বিশ্ব সম্পর্কে যেন জানতে পারি। এই যে সাবজেক্টের পরে ক্যান আছে, এই জন্য আমরা দিয়েছিল সো দ্যাট। লেট অ্যালোন, এটা তোমরা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে শিখে এসেছো, এখানে আসে না বাট 1-2 বার এসেছে, এই জন্য দিয়ে দিলাম। লেট অ্যালোন মানে ভাবাই যায় না, প্রথম ক্লজে দেওয়া থাকবে ছোট একটা বিষয়, হ্যাঁ, ছোট একটা বিষয়, সেটা পারবে না, পরে দিয়ে থাকবে বড় বিষয়, এখানে বসে হলো লেট অ্যালোন। কেমন, আওয়ার রোডস আর সো কনজাস্টেড দ্যাট, আমাদের রাস্তাগুলো এত সরু যে উই ক্যান নট মুভ, মানে আমরা গাড়ি ঘোড়া নিয়ে ঠিকমতো চলতেই পারি না, ড্যাশ ড্রাইভ ফাস্ট, দ্রুত গাড়ি চালানো তো ভাবাই যায় না। ঠিক আছে, এটা খুব বেশি আসে না। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। এবার 8 নম্বর দেখো, বেশ গুরুত্বপূর্ণ, এটা হলো ইফের নিয়ম, হচ্ছে প্রথম ক্লজে শর্ত এবং দ্বিতীয় ক্লজে ফলাফল, মানে প্রথম ক্লজে শর্ত দেওয়া থাকবে, এই শর্ত হলে পরের কাজটা হবে, এরকম হলে আমরা ইফ বা আনলেস ব্যবহার করব। এইগুলো সাধারণত আসে না, জাস্ট দিয়ে দিয়েছি ইফ বা আনলেস। তো এইগুলো চেনার কিছু উপায় আছে। দেখো, প্রথম ক্লজে প্রেজেন্ট, পরেরটা প্রেজেন্ট অথবা ফিউচার থাকবে, প্রথমটা প্রেজেন্ট পাস্ট হলে পরে পাস্ট কন্ডিশনাল, মানে উড কুড শুড মাইট প্লাস V1 এমন থাকে। তো এরকম জায়গায় আমরা ইফ বা আনলেস দেব। আমি একটু উদাহরণ সহ বোঝাই দিই। দেখো, বলছে ড্যাশ উই ওয়েস্ট আওয়ার ভ্যালুয়েবল টাইম, আমরা যদি আমাদের ভ্যালুয়েবল টাইমটা নষ্ট করি তাহলে উই উইল সাফার ইন দ্য লং রান, জীবনে ভুগতে হবে। তাহলে জীবনে ভুগতে হবে, এর শর্তটা কি, আমরা যদি আমাদের সময়টা নষ্ট করি, তাহলে এখানে হবে কি ইফ। এখানে শর্টকাট বলি, সাধারণত যখন দেখবা দ্বিতীয় ক্লজে এই শ্যাল বা উইলের ব্যবহার আছে, সেখানে ইফ বা আনলেস বসে, এটাই সাধারণত হয় আর কি। ঠিক আছে, দ্বিতীয় ক্লজে শ্যাল বা উইল থাকলে। এখন দ্বিতীয়টা দেখো, ড্যাশ উই প্লান্ট ট্রিজ আওয়ার কান্ট্রি উইল বিকাম আর ডিজার্ট। তুমি সাধারণত এখানে ইফ দিতে চাইবে, কিন্তু অর্থটা মেলায় দেখো, যদি আমরা গাছ লাগাই আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে, তাহলে তো অর্থ মিলছে না। তাহলে আমি এখানে ইফ না দেখি দেবো আনলেস। আনলেস মানে হলো যদি না, মানে আমরা যদি গাছ না লাগাই আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে। তাহলে প্রথম ক্লজ প্রেজেন্ট, পরেরটা যদি শ্যাল বা উইল থাকে সেখানে সাধারণত আমরা ইফ বা আনলেস দেবো, তবে অর্থের দিকে একটু আমরা খেয়াল রাখবো। এটা আমাদের একেবারে শেষ আলোচনা। কিছু কানেক্টর আছে জোড়া আকারে বসে, মানে একটা থাকলে আরেকটা বসে, যেমন আইদার থাকলে পরে ওয়ার বসে, নাইদার থাকলে নর বসে, নট অনলি থাকলে বাট অলসো বসে, বোথ থাকলে পরে অ্যান্ড বসে। তারপরে একটু বলে দিই 1 মিনিট, সেটা হলো আইদার আর কখন বসে, মানে যখন দুইটা সাবজেক্টের ভিতরে যে কোনো একটা, মানে
হয় তুমি অথবা সে যে কোনো এই কাজটা করেছে, তখন বসে আইদার অথবা অর। আর নাইদার নর কখন বসে, যে এইটাও না ওইটাও না, ঠিক আছে, মানে দুইটাই, মানে দুটো যে সাবজেক্ট দেওয়া আছে একটাও এই কাজটা করে নাই, তখন বসে নাইদার অথবা নর। এবার দেখো নট অনলি বাট অলসো, মানে যখন দুইটাই কাজ করে, ঠিক আছে। মনে করো কোনো একটা 1947 সালে তোমার ইন্ডিয়াও স্বাধীন হয়েছিল, পাকিস্তানও স্বাধীন হয়েছিল, তাহলে বলবো নট অনলি ইন্ডিয়া বাট অলসো পাকিস্তান, এই যে দুইটাই স্বাধীন হয়েছিল। এখানে নট অনলি বাট অলসো না দিয়ে আবার আমরা বোথ ডট ডট অ্যান্ডও দিতে পারি। যেখানে বোথ ডট ডট অ্যান্ড বসে সেখানে নট অনলি ডট ডট বাট অলসো দেওয়া যেতে পারে। তো এইগুলো তোমরা ভালো করে দেখে প্র্যাকটিস করো। আর একটা কথা বলে রাখি, কানেক্টরে কিন্তু বিভিন্ন রকম অ্যান্সার হতে পারে। তুমি এক বইয়ে অ্যান্সার দেখবে একরকম, আর এক বইয়ে দেখবে অ্যান্সার আর এক রকম। মেইনলি হলো এখানে অর্থটা বুঝে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সকলের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের কোনো ভিডিওতে।